ইন্ডিয়াকে বলেছে যাতে তারা কূটনৈতিক সাপোর্ট দেয়, তারা তাদের রাজনৈতিক সাপোর্ট দেয়, এমনকি তারা তাদের লজিস্টিক সাপোর্টও চেয়েছে, কিন্তু ভারত একেবারে নীরব। ভারত তো কিছু বলে না, ভারত তো চাণক্য নীতির দেশ, তারা চাণক্যের পুত্র, তারা তো চুপচাপ। বাংলাদেশ দেখেন না, পাকিস্তান আসছিল, এই যে ফিল্ড মার্শাল আসিফ মনির আসছে বাংলাদেশ দখল করবে, দখল করে নিয়ে তারপরে সেভেন সিস্টার দখল করবে, চিকেন নেক খাবে, দিল্লি দখল করবে, এদিকে তার বেলুচিস্তান হাওয়া, তার বেলুচিস্তান যায়, সিন্ধ যায়, পশতুন যায়, মানে পাকিস্তান তো আফগানিস্তানের যে সীমান্তে অংশটুকু রয়েছে সেটা তারা দখল করে নিবে, নিশ্চিত থাকেন। আফগানিস্তান আয়তনে বড় হয়ে যাবে, অথবা পশতুনিস্তান নামে কোনো দেশ হবে মনে হচ্ছে এখন আর কি। আর বেলুচিস্তান তো হবেই, বেলুচিস্তান হবেই। আপনার আপনার সিন্ধও চলে যেতে পারে, মানে ওই যে বাকি ছোট্ট একটু পাঞ্জাব, যে পাঞ্জাব পৃথিবীর জন্য 47-এর চেতনা নিয়ে এসে এই পুরো এশিয়াকে তছনছ করে দিয়েছে এবং মানুষকে অস্থির করে রেখেছে। এখনো এই দক্ষিণ এশিয়া যত মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কার জন্য? এই পাকিস্তানিদের জন্য। এবং এই 47-এর চেতনা খুবই ভয়ঙ্কর, তার জন্য আজকে এই অবস্থা। এই পাকিস্তান ভেঙে যাচ্ছে, বাংলাদেশের বাঙ্গুদের জন্য কিছুদিন পরে তাদের নতুন কারবালার দিন হবে, যেদিন পাকিস্তান আর এক টুকরা হয়ে যাবে। এদের মনে বড় ব্যথা, আর আশা করেছিল এই বাংলাদেশ গিয়ে পাকিস্তানের সাথে যোগ হবে, অথচ ওই দিক থেকে পাকিস্তান গিয়ে ভারতের সাথে যোগ হওয়ার চিন্তা করতেছে। আর বাংলাদেশের বাঙ্গুরা চিন্তা করে, মানে মোর ক্যাথলিক দেন দা পোপ যেমন কথা আছে, তেমনি মোর পাকিস্তানি দেন দা পাকিস্তানি বাংলাদেশের বাঙ্গুরা। বাংলাদেশের বাঙ্গুদের শয়নের স্বপনে পাকিস্তান, কিন্তু তাদের জন্য দুঃসংবাদ, 13 তারিখে বেলুচরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, তারা তাদের কারেন্সি চালু করে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এই বেলুচরা কত সভ্য শিক্ষিত, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমিও জানতাম না। তারা বলেছে যে তারা নিজেদের পয়সা বাঁচিয়ে, তাদের তরুণেরা নিজেদের পয়সা বাঁচিয়ে তারা বই কিনে। তো এই জাতিকে তো আপনি ঠিকই রাখতে পারবেন না, তাদের রিসোর্স প্রচুর রয়েছে। আর বর্তমান মানে টুকরো পাকিস্তানের 71-এ থাকবে টুকরো হয়েছে, তাহলে তো টুকরো পাকিস্তান। যদিও পাকিস্তানের পেয়ারা পাকিস্তানি মোল্লারা বলেছিল যে পেয়ারা পাকিস্তানিরা বলেছিল যে কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে, কিন্তু 25 বছর পরে ভেঙে গেছে, আবার কিছুদিনের মধ্যে কয়েক টুকরা হবে, হতেই থাকবে। এরা দেখেন এত বড় একটা 45% হচ্ছে বেলুচ, বর্তমান পাকিস্তানের 45% অংশ আয়তনে, সেখানে মানুষ মাত্র 1.5 কোটি। তাহলে এই দেশটা কত দূর যাবে আপনি তো বুঝতেই পারতেছেন, অনেক এগিয়ে যাবে। আর যে যে আপনি একটা চমৎকার যে শাইকাত হোসেন লিখেছেন যে যে প্রধান তার মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর অল আউট অ্যাকশনে নামতে। এছাড়া তো তাদের উপায় নেই, অল আউট অ্যাকশন ছাড়া তারা কি করবে? কিন্তু টিকতে পারবে না। তারেক রহমান যে গপ্প করছে, ওয়াকারের সাহেবের পশ্চাৎদেশে এখন খালে বিলে ওই যে ওই যে 4টা কোম্পানি বানাইছে না, আলী, ওসমান, বকর, ওমর বানাইছে না, পৃথিবীতে কোমর ভেঙে গেছে বাংলাদেশি সেনাবাহিনীটা বুঝেই নাই। আবার সামনে আনতেছে না ফাতেমার আয়সা কোম্পানি, এরা জানেই না এটা করে বাংলাদেশ সেনাবাহিনীর কি 12টা বাজিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী বয়কট হয়ে যাবে, তারা 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 যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। তো তারেক রহমানকে রক্ষা করবে কেন? ওয়াকারের পাশায় এখন খালে আর বিলে। তারেক রহমান যে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অল আউট অ্যাকশন, কি করবে তারা? কি করতে পারবে আওয়ামী লীগকে? আর কি করবে? আওয়ামী লীগের এখন ঘুরে দাঁড়ানোর সময়, এখন তারা ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগকে ধাক্কাইতে তারেক রহমান, আমাদের মুসলেকা তারেক রহমান সাহেব, ছাত্রদল, যুবদল, তারপর বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা আওয়ামী লীগকে একটা বিপ্লবী দলে পরিণত করতেছে, ভালো করতেছে, আরো ধাক্কাইতে দেন। যত ধাক্কাবে তত আওয়ামী লীগ দাঁড়াবে। তবে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার ছিল, আমরা বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারতাম। তবে 27 সালে অবশ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেছে, আমরা স্বীকৃতি দিব, আমরা স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দিব, আমরা পাকিস্তান এম্বাসি ঘেরাও করব। এই মুহূর্তে বেলুচিস্তান মনে করেন তারা স্বাধীনতা ঘোষণা করেছে, তার তো এয়ারফোর্স দরকার এই মুহূর্তে। আমাদের মুক্তিযুদ্ধ এয়ারফোর্স ইন্ডিয়ানটা ছিল বলে আমাদের এত দ্রুত আমরা এটা ফলাফল পেয়েছি আমরা, সাপোর্ট হবে এয়ারফোর্স ছাড়া শীঘ্রই, খুব এটুকু। শীঘ্রই। অলরেডি বেলুচিস্তানে যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট ফাংশন করে না, সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন হয় লাহোরে। তো এগুলো অদ্ভুত ব্যাপার। 5টার পরে, সন্ধ্যার পরে, আগে থেকে সন্ধ্যা 5টার পরে কোনো বাস বেলুচিস্তানে চলে না। একটা দেশে যদি 5টার পরে বাস না চলে, তার মানে কি? তার মানেটা কি তাহলে? সকল যে ইকোনমিক জোন ছিল, কারখানা ছিল, সব বন্ধ। বেলুচরা ঘোষণা করেছে যে এখন থেকে কোনো পাকিস্তানের সরকারের সাথে কোনো আলোচনা চলবে না, যারা এখানে ব্যবসা করতে চায় সরাসরি বেলুচদের সাথে যোগাযোগ করতে হবে। আর বেলুচরা কিন্তু প্রচন্ড রকম জাতীয়তাবাদী, সেখানে হিন্দু মুসলমান
বৌদ্ধ খ্রিস্টান নাই, নারী আর পুরুষ নাই, তারা কিন্তু সবাই মাঠে নামবে। এবং আপনি নিশ্চিত থাকেন এই বেলুচিস্তান আগামী 10 বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্র হবে, নিশ্চিত থাকেন, এটা হবেই তারা। কারণ আয়তনে বড়, অনেক খনিজ সম্পদ রয়েছে, পাশাপাশি তাদের জনসংখ্যা কম। একটা অদ্ভুত ব্যাপার, সারা পাকিস্তানে গিজ গিজ করে একেবারে গিদরের মতো বাচ্চা পয়দা করে, পায়দা মে ফায়দা হোগা, যাদের পায়দা মে ফায়দা হোগা যারা স্লোগান দেয়, সেই বেলুচিস্তানে কিন্তু মাত্র 1.5 কোটি মানুষ। এটা একটা অদ্ভুত ব্যাপার। পাকিস্তানে অর্ধেকের মধ্যে থাকে হলো 1.5 কোটি, আর অর্ধেকে থাকে হলো 25 কোটি। কি অদ্ভুত! অর্থাৎ তারা মেন্টাল প্রিপারেশন কত এগিয়ে আছে, তারা সভ্য, সুসভ্য। তারা যে মৌলবাদের সাথে নাই, জঙ্গিবাদের সাথে নাই, এটা স্পষ্ট। এবং তারা দেখবেন শিক্ষায়, আমরা জ্ঞানে গরিব। এখন যখন এই বিষয়টা নিয়ে আলাপ করছি, তখন হচ্ছে মিডিয়ার নিউজ হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে জুলাই পালিত হচ্ছে। ওই তো, কারণ ওই যে বাপদাদার নাম নয় সানমন্ডলের ব্যয়। আচ্ছা ধরেন এখন ছাত্রলীগের, মানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা যদি তাদের কোনো আয়োজন ভারতে পালন করতো, তাহলে কি বলতো? আহা হা, দেশটা ভারত হয়ে গেছে, দিল্লি হয়ে গেছে। এখন তারা বলে না এটা লাহোর হয়ে গেছে, এখন বলে না কেন করাচি হয়ে গেছে। ও, মানে ঠিকই আছে, তাদের যাদের গোলাম তাদের পক্ষে তো বলবেই। তারা জুলাই দিবস, শহীদ দিবস পালন করে, পালন তো করবে, কারণ তারা তো এই জুলাই সন্ত্রাসের সরাসরি পাকিস্তানের মদত হয়েছে। আর বাংলাদেশে আজকে তো বলেই ফেলেছে, এক ভাবির বলে তো বলছেই যে যে আজকে নাকি তারা নাকি জুলাইয়ের 5 আগস্টের 5 তারিখে নাকি তারা স্বাধীন হয়েছে। তো তারা তো তাদের তো পাকিস্তান তো তাদের ডাকবেই, তাদের দিবস পালন করবে। এটা ভালো, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, সবার চরিত্র প্রকাশ হয়ে যাচ্ছে, কে কি ছিল আমাদের জন্য বোঝার জন্য ভালো হবে। তাদের আলহামদুলিল্লাহ আমরা 27 সালে তাদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেবো। পাকিস্তান তাদের এত ভালোবাসে, এই জুলাই সন্ত্রাসীদের ধরবো, পানির জাহাজে ভরবো, আর বলবো চাল চালায় চলে দাও, তোমরা তুম করে বেহেস্ত, তোমাদের বেহেস্তে চলে যাও, পাকিস্তানে যা আরামে থাকো। অবশ্য ততদিনে পাকিস্তান থাকলে হয়, 27 সালে পাকিস্তান নামে কোনো রাষ্ট্রটা থাকলে হয়। এর মাঝে হচ্ছে এই যে ইয়েটা শিবিরের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আজকে? শিবির যেটা করলো, একটা অদ্ভুত ব্যাপার, তারা একটা নাটক করলো দেখলাম। আর পত্রিকাগুলো দেখেন কত ফাত্রামি করেছে, বলছে যে ছাত্রলীগ ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে লেখা নাই এটা নাটক। তো এরকম নাটক তারা করবে, এদের তো আর কিছু নাই, এদের দেখানোর আছে কি? কারণ এরা 71-এ কি একাম কুকাম করছে, ওগুলো যখন আমরা দেখাই তখন ওটা খুব খারাপ। হেলমেট পরে পরে ঘুরে দেখাইলো যে ছাত্রলীগ ধরতেছে, নাটকবাজি করলাম, দেখলাম। অথচ এরাই গুপ্ত ছাত্রলীগ ছিল আগে, এরাই আবরারকে মেরেছে, এরাই আবরার ফাহাদকে মেরে এরাই আবার ছাড়াইছে তাদের খুনিদের। মানে নাটক এরা ভালোই করতে পারে, নাটকও আমরাও করাবো। 27 সালে এদের নাটক আমরা দেখাবো আবার নতুন করে, আমরা জেনুইন নাটক মানে দেখাবো। ফাঁসি তো দিতে পারবে না, ওই ইয়েটা করলো আর কি। জি জি জি, ইয়া দুধের দুধের স্বাদ গলে মিটাইতে চায়। এই তো হুম। ডিসেম্বর মাসই তো দেখেন, 27 সালে তো আর থাকতেছে না, 27 সালে তো আর থাকতেছে না। আমরা প্রতীকী ফাঁসিয়ে দেব না, আমরা এই জামাতি হেফাজতিদের, যারা এই যে জুলাই সন্ত্রাস করছে, আমরা অরিজিনালি আইনের মাধ্যমে প্রতীকী দেব না। দেখতে পারবেন এরা কিভাবে ঝুলে। এদের দুধের স্বাদ গলে মিটাইতে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরা তো শেখ হাসিনা ফাঁসি চাইবেই, মেরে ফেলতে চেয়েছিল, পারে নাই। এদের মনে বড় বেদনা। আর 21-এর গ্রেনেড হামলায় মেরে ফেলতে চাইছে, পারে নাই। বহুবার চেষ্টা করছে, শেখ হাসিনা হত্যা করতে পারে নাই। তো এদের তো মনে বড় বেদনা, কিন্তু এদের এই বেদনাই থাকবে, এদের আশা দুরাশাই থাকবে। শেখ হাসিনা আইসা কারে ফাঁসিতে ঝুলায় আর কে ঝুলে, ওটা আবু সময় সাইদের হলে অবস্থা দেখেন, আবু সাইদের অবস্থা তখন ছিল তো চারতারা পতাকা, এখন মার্কিন পতাকা এটা। হ্যাঁ, এটার বুকের পাশে অবশ্য চারতারাই রাখতে হবে, উপরে মার্কিন, ভিতরে পাখি পাখি, এইভাবেই থাকতে হবে পতাকাদের। আর এইরকমই এই আবু সাইদের পৃথিবীতে আমরা দেখলাম যে, আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এই বাংলাদেশে যে মানে সব ভুয়া মামলা, পোস্টমর্টম করে নাই কতজনের, 800 কত জনের জন্য পোস্টমর্টমই করে নাই। পোস্টমর্টম হয়ে পোস্টমর্টম গেছে। পোস্টমর্টম না করলে আপনি আদালতে এই মামলা টিকবে? সার্জিস একবার বলছিল তো কোনো লাশ তুলতে দিবে না, হ্যাঁ, তার পোস্টমর্টমের মানে জন্য কি? কোনো লাশ তুলতে কেন দিবে দিবে না। না? কারণ কারণ যখনই পোস্টমর্টম করবে এদের সব ফাত্রামি ধরা পড়ে যাবে। এই জুলাই ফাত্রামি, এই আগস্টের ফাত্রামি, এদের সব ধরা পড়ে যাবে। তার জন্য তারা করতে দেবে না। কারণ চোরের মতো পুলিশ। এমনকি এই সাঈদের বাপ নাকি বলছে যে ফাঁসি না দিয়ে যাদের তার চেয়ে 2টা ফ্ল্যাট দিয়ে দাও। বুঝছেন তো এরা কি চিজ, হ্যাঁ? বুঝতে পারছেন তো? মোদি পুত্র নাস্তিক তোমার। হ্যাঁ, এরা হইলো আমার ভাবির পোলা, পেয়ারা পাকিস্তানি। এদের খুব খারাপ লাগছে। বাবা থাকো, বাবা আসতেছে। তোমার মা এদের হাঙ্গা দেখাবো আরেকটা। থাইকো বাবা, ডিসেম্বরে খেলা হবে, থাইকো।
তোমরা থাইকো বাবা, তোমরা থাইকো, দেখা যাবে কি হয়। সমস্যা হলো যে বাবা তখন তোমরা ছাত্রলীগের লুঙ্গির তলে চলে আসবে আর তোমার মায় আওয়ামী লীগের কাছে হাঙ্গা বসবে এসে। এই কাজটাই তোমরা করো, ওটা আমরা জানি, আমরা তোমাদের চিনি। ওই যে সাদিকের ফাল আজকে পারে। এই যে ইনি বলছেন 2027 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা, কিন্তু আজকে কিন্তু রিজভি একটা বক্তৃতা দিচ্ছে। রিজভি বক্তৃতা পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নাই এইভাবে একটা অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি আবার ক্ষমতায় আসতে পারে, রাজনীতিতে আসতে পারে, পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নেই। যেটা কিন্তু মহিউদ্দিনরা সবসময় বলে কিন্তু। শোনেন, আমরা দৃষ্টান্ত বানানোর জন্যই তো আমরা করবো। নাই দেখবে এবার রিজভিরে দেখাবো আমরা। রিজভি দেখবে, জেলে বসে বসে দেখবে যে কিভাবে ক্ষমতায় আসলো। জেলে বসে বসে শেখ হাসিনার ছবি দেখবে, ওই যে জেলখানা টেলিভিশন আছে না, আমরা দেখাবো রিজভি সাহেবকে। ও তখন বলবে যে এটি কি করে হলো। ইতিহাস সৃষ্টি করার জন্যই তো ঘটাবে। শেখ হাসিনা তো ইতিহাস সৃষ্টি করবে, সৃষ্টি করেই দেখাবে। ভাগ্যিস আপনি রিজভির অধীনে নাই, টকশোতে শেখ হাসিনা সাফাই দেওয়ার চেষ্টা চলতেছে, কাজে শেখ এইটা হাসিনা আপনার কিন্তু প্রয়োগ নাই শুনি, এখানে। হ্যাঁ, এখন রিজভি সাহেবেরা যখন টকশোতে কথা বলে ওটা হলো গণতন্ত্র, বাক স্বাধীনতা। শেখ হাসিনার পক্ষে লোক কথা বললে ওটা তখন সাফাই গাওয়া। এই ফাত্রামে যাই, আমরাও তখন বলবো টকশোতে যখন আসবে এরকম দুই একটা আমরা বলবো যে টকশোতে রিজভি কেসি গেট রিজভির সাফাই গাইতেছে। আগামীতে আওয়ামী লীগের জন্য খুব ভালো হয়েছে, ছাত্রলীগের জন্য, যুবলীগের জন্য, কৃষক লীগের জন্য, এদের জন্য খুব ভালো হয়েছে। মানে এরা কি উত্তর দিবে কোন কথা হবে, ছাত্রলীগ কি বলবে তা আমার ভাবির পোলারা বলে দিছে, ছাত্রদল শিখিয়ে দিতেছে। বিএনপি আওয়ামী লীগের নেতারা কি বলবে উত্তর দিবে রিজভি সাহেবরা শিখাই দিতেছে। এরাও বলবে যে টক শোতে তারেক রহমানের সাফাই গাওয়া হচ্ছে, টক শোতে কেসি গেট রিজভির সাফাই গাওয়া হচ্ছে, এগুলো তারা বলবে, কোনো সমস্যা নাই, আসবে এগুলো। যারা এগুলো মানে কি যে বলে নিজেই জানে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার ভাবির পোলারা, হ্যাঁ, আগস্ট আমার মাসে ভাবির বলছিল আমার যে ভাবির পোলারা লাস্ট পোস্টমর্টম করতে দেওয়া হবে দিবে না। না। কারণ কেন করতে দিবে না? কারণ যদি পোস্টমর্টম করে তাহলে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন রিজভি সাহেবরা, হ্যাঁ, তখন রিজভি সাহেবরা দৌড় দিবে, তখন রিজভি সাহেবরা সবার আগে যাবে, ধরা খাবে। এই জন্য তারা করতেছে না। একজন কি অনেক আশা আপনার সাথে আমাদের, হ্যাঁ, দেখা হবে। অন্ধভক্ত হবেন না, অন্ধভক্ত হওয়া খুব খারাপ। ভক্ত হবেন, অন্ধভক্ত হবেন না। কিছুটা সন্দেহ রাখতে হবে, অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হইলে আপনি ঠকতে পারেন, ঠিক আছে? তবে দেখা হবে, অবশ্যই দেখা হবে। আপনারা যারা অনেকে আমাকে পছন্দ করেন, অবশ্যই তাদের সাথে দেখা হবে এবং বাংলাদেশেই দেখা হবে। এবং আশা করতেছি ডিসেম্বর জানুয়ারিতেই দেখা হবে। ডিসেম্বরেই দেখা হবে, আশা করি ডিসেম্বরেই দেখা হবে। জি, টকশোতে শেখ হাসিনার সাফাই গেলে খুব সমস্যা, তারেক রহমানের সাফাই যখন গেছে তখন সমস্যা হয়নি। অদ্ভুত ব্যাপার, এটা সিনিয়র রাজনীতি কি যে কি বলে, আর উন্মাদ হয়ে গেছে। মানুষ ক্ষমতা না পেয়ে উন্মাদ হয়, এর আগে ক্ষমতায় না পেয়ে উন্মাদ ছিল, এখন ক্ষমতা পেয়ে উন্মাদ হয়ে গেছে। এরা বুঝতে পারবে কয়দিন পরে। আচ্ছা, সোহেল রাজের এটা খেয়াল করছেন আপনি? সোহেল তাজ, হ্যাঁ, কোয়েল তাজ একটা ড্রাগ এডিক্টেড লোক, তাকে নিয়ে আর কি বলবো, উন্মাদ হয়ে গেছে সে। সে ওই যে কি, এক ধরনের ওষুধও খেতে হয়, আপনি যখন বডি বিল্ডার হইতে যাবেন এক ধরনের ওষুধ খেতে হয়, তারপর উনি একটু বেশি খেয়ে ফেলেছে, তার জন্য মানসিক রোগী হয়ে গেছে। মহান ব্যক্তির ঘরে, আলেমের ঘরে জালেম হয় না। উনি হচ্ছে, তার নাম দিয়েছি তো আমি ঘটি সোহেল, এটা তো বহু আগে তার নাম আমি দিয়ে রেখেছি ঘটি সোহেল। তিনি তো এখন বডি সোহেলও নাই। তার শুধু তার বাবা ও মা দুইজনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, তাই ওদেরকে গালি দিতে পারি না। কারণ সোহেল তাজ এবং তার মা আমাদের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য অনেক কিছু করে গেছেন, তাই তাকে গালি দিতে পারি না। নাহলে বাংলাদেশের মানুষের গালির বন্যা বসায় দিত যে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ স্বামী ধর্মের ভাস্কর্য, তিনি কিন্তু ভাঙবেই তোর ভাই। না, পুরো বাংলাদেশ সবচেয়ে মজার ব্যাপার ডিসি কে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসি বলল এখানে কি এমন কিছু জিনিস আছে, ডিসি প্রথম বলল, হয়তো তারপর তাই এখন বললো যে কিছু জান না এগুলা। হ্যাঁ, তারপর কিছু জানে ডিসি না। বলতেছে। তারপরে একদল বলছে এটা সরাই আরেক জায়গায় বানাবে, তারপরে বলছে যে এই চক্করে এটা রাখার জন্য দুর্ঘটনা ঘটে। মানে কত রকম অজুহাত। কারণ আচ্ছা, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, হামিদুর রহমান তো আওয়ামী লীগ করে নাই, উনি তো শেখ মুজিবের পাশে ছিল না, তারটা ভাঙলো কেন? মানে ভাস্কর্য যে ভাঙবে, মানে ওই যে ইসলামী জজবা চেতনা, এদের সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে একদিকে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আর একদিকে হলো ইসলামী জজবার সমস্যা।
এই জন্য এগুলো তারা ভাঙবে। বাংলাদেশটাকে একটা উগ্র মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী যে একটা জজবা পয়দা করা হয়েছে